স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মুহিউদ্দিন। ব্রিটিশ আমল থেকেই নারায়ণগঞ্জের রাজনীতির সাথে জড়িয়ে আছে ওসমান পরিবারের নাম। সেই ধারাবাহিকতা ধরে রেখেছে বর্তমান প্রজন্ম। হালে সুনামের সাথে সাথে বদনামেরও ভাগিদার হতে হচ্ছে এই পরিবারকে। নারায়ণগঞ্জের রাজনীতি ও ব্যবসা খাতের দুর্বৃত্তায়ন এবং চাঁদাবাজি, অপহরণ, হত্যার মতো অপরাধে তাদের দিকে অভিযোগের আঙ্গুল উঠছে বারবার। তাদের অবস্থানে রাজনৈতিক স্বার্থ থাকার বিষয়টি সামনে আনছে ওসমান পরিবারের সদস্যরাও। এই পরিবারের সুনাম বদনামের সত্য মিথ্যা জানতে আজকের আলোচনায় আমরা মুখোমুখি শামীম ওসমানের সঙ্গে। কথা বলতে আমাদের সঙ্গে শামীম ওসমান উপস্থিত আছেন। শামীম ওসমান, আপনাকে অনেক অনেক স্বাগত। প্রথমবারের মতো আমাদের স্টুডিওতে এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ খালেদ ভাই। আমি প্রথমে জানতে চাইবো যে আজকে নারায়ণগঞ্জের একটি হরতাল হচ্ছে। এই হরতালটি কেন হচ্ছে, কার বিরুদ্ধে হচ্ছে? আপনি এই হরতালের পক্ষে না বিপক্ষে? না, হরতালের পক্ষেও না বিপক্ষেও না। আমার দায়িত্বটা হচ্ছে যে যেটা হচ্ছে আজকে সেটা হচ্ছে যে একটা অন্যায়ের প্রতিবাদেই হরতালটা হয়েছে। কিন্তু অন্যায়ের প্রতিবাদে হরতালটা হলেও আমি দেখলাম এই হরতালের সুযোগে আজকে শিবিরের নেতারা ওপেনলি রাস্তায় নেমে গেছেন। তো যখন ওপেনলি রাস্তায় নেমে গেছেন পুলিশের সামনেই, আপনি ধারণা করতে পেরেছিলেন হরতালটি ডাকার সময়? আমি আগেই ধারণা করতে পেরেছিলাম যে তারা সেজন্য আপনি হরতালটি সমর্থন করেন নাই? আমি সমর্থন করি না, অসমর্থন করেন, বিকজ আই এম এ ল মেকার। আমার দায়িত্বটা হচ্ছে যে বিষয়টাকে সরকারের সামনে তুলে ধরা। সিটিং মেয়র হরতাল সমর্থন করছেন, ল মেকার হরতাল সমর্থন করতে অসুবিধা কি? যেখানে আপনি আইন শৃঙ্খলা বাহিনীর নিচের লেভেলে অসাধু কোনো কর্মকর্তা জড়িত কিনা তাও খতিয়ে রাখা দরকার, আপনি সেটা বলছেন। বলছি, আমি একটু শেষ করলে আমি সুন্দর করে বলতে পারবো। জি, যে এই বিষয়টা যারা হরতালটা করছেন তাদের পক্ষে কেন করছেন? সরকারের সর্বোচ্চ মহলকে দৃষ্টি আকর্ষণ করার জন্যই করছেন, একটা প্রতিবাদ স্বরূপ, রাইট? তো আমার তো সেই সুযোগটাতে এমনিই মানুষ, জনগণ আমাকে দিয়ে দিয়েছে যে সরকারের সর্বোচ্চ মহলের সাথে এই বিষয়টা নিয়ে জানানো এবং আমার মতামত এবং জনগণের মতামতটা সেখানে তুলে ধরা। আমি কিন্তু সেই কাজটি করেছি, সেটার জন্য আমার হরতালের প্রয়োজন হয়নি। হ্যাঁ, যদি আপনি বলেন প্রতিবাদের কথা, সেই প্রতিবাদের জনসভা আমি করেই আপনার এখানে আসলাম। সরকারের সর্বোচ্চ মহল বলতে আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে বোঝাতে চাচ্ছেন? সব মহলে। আচ্ছা, তাদের নজরে পড়ার জন্য কি হরতালটাই সবচেয়ে বড় রাস্তা? মনে হয় না প্রয়োজন পড়ে। ফ্যাক্ট রিমেইনস, আপনি হরতালটি সমর্থনও করছেন না, আপনি হরতালটির বিপক্ষেও যাননি। আপনার আজকের বক্তব্যে অনেকটা এরকমই মনে হয়েছে যে নিহত নজরুল ইসলাম এবং চন্দন সরকার তারা আপনার লোক, এবং তার আগে আমরা যাকে আমরা ক্যাঙ্গারু পারভেজ বা পারভেজ সাহেব, জহিরুল ইসলাম পারভেজ, তাকেও মানে উনিও এরকমই একটি পরিস্থিতির শিকার হয়েছেন। তা আপনার লোকদেরকে ধরে ধরে মেরে ফেলা হচ্ছে কেন আসলে? সেই প্রশ্নটা তো আমারই। তাহলে আপনি কি কৌশলে ধরাছোঁয়ার বাইরে থাকছেন? যদি একটু বলি, যদি সময় দেন। এই ঘটনা কিন্তু আজকের থেকে না খালেদ ভাই। আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে এসেছি প্রথম টেলিভিশনের জন্য না, আপনার মতো একজন ভালো উপস্থাপকের সাথে কথা বলার জন্য এখানে এসেছি। কারণ আমি সুযোগ পেয়েছি যে আমার কথাগুলি আপনার মাধ্যমে এবং এই টেলিভিশন চ্যানেলের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরা। আমি আমার নিজের লাইফ আন্ডার থ্রেট। আমি গত 4 দিন আগে একটা জিডি করেছি। এখনো জিডি করার পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমি সেটা জানতে পারিনি। আপনি কি অবস্থা আশা করছেন জিডি নেওয়া হলে? জিডি করা একটা মেম্বার অফ পার্লামেন্ট কিংবা সাধারণ মানুষ জিডি করলে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করতে হবে যে কেন ভয় পাচ্ছেন। আমাকে জিজ্ঞেস করা হয়নি এখন পর্যন্ত। আমি তো পরে আসি। 2001-এর 16ই জুন, আপনি জানেন, আপনি সাংবাদিকতার সাথে বোধহয় তখন থেকে জড়িত। আমি 98 থেকে। তো 2001-এর 16ই জুন নারায়ণগঞ্জে একটা বম ব্লাস্ট হয়েছিল। এই বম ব্লাস্টে আমার পার্টির ভিতরে অফিসে হয়েছিল, সেখানে 20 জন কর্মী এট এ টাইম আমার মারা গেছিল, একদম একসাথে। আমি পঙ্গু হয়েছিলাম, আধা পঙ্গু, আবার অনেকে চিরজীবনের জন্য পঙ্গু হয়ে গেছে, পা নাই কারোর, দুটো হাত নাই কারোর, কি হচ্ছে। 16 জুন থেকে 2001 অক্টোবর পর্যন্ত আমরা ক্ষমতায় ছিলাম। তার পরিপ্রেক্ষিতে কাউকে একটা ফুলের টোকা দিইনি, আমরা একটা বিচার চেয়েছিলাম। ক্ষমতা পট পরিবর্তনের সাথে সাথে কিন্তু দেখা গেল এই বোমা হামলার আসামি আমাদেরকে বানানো হলো এবং আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করা হলো। আল্লাহর রহমত যে ভারতে 2 জন ছেলে ধরা পড়ে গেল, 2 জঙ্গি। একজনের নাম হলো মুস্তাহিন, আরেকজনের নাম মুনতাকিম। আমি সময় হবে কাগজগুলো নিয়ে আসতে পারিনি। জি, আপনি একটু সংক্ষেপে যদি বলেন আমাদের। আচ্ছা, সেইখানে তারা হিন্দুস পত্রিকা সহ ভারতের বিভিন্ন পত্র পত্রিকায় তারা বললো যে আমরা এই ঘটনার সাথে জড়িত ছিলাম এবং বাংলাদেশের কারা কারা জড়িত ছিল 2-1 জনের নাম এখানে আসলো এবং সেই মামলাটা গত তত্ত্বাবধায়ক সরকারের সময় হাইকোর্ট, আমাদের কোনো তদবির ছিল না, সুমোটো করে হাইকোর্ট এটাকে আবার রিভাইভ করলো। এখন তাদের বিরুদ্ধে চার্জশিট হয়েছে, গেল এটা। এরপরে বাদ দেন, যেহেতু আপনার হাতে সময় কম আমি একটু গ্যাপে আসি। আমরা 2008-এ ক্ষমতা আসলাম।
8 বছর পরে দেশে ফিরলাম, 7 বছর পরে, 7 বছর পরে দেশে ফিরলো আমার সাথে নুরুল আমিন মাকসুদ, তাও কিছুদিন পরে, 1 বছর পরে ফিরলো। তরুণ লীগের সভাপতি, একটা জিডি নেই, একটা মামলা নেই, একটা কেস নেই। ঢাকায় অভিজাত এলাকা, এয়ারপোর্টের সামনে থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হলো, শুনলাম। তারপর দিন গাজীপুরে তার লাশ পেলাম, বিচার পেলাম না। আপনারা বলছেন নারায়ণগঞ্জ সন্ত্রাসের নগরী কেন বলছেন? অভিজাত এলাকা গুলশানকে বলছেন না কেন? রাইট। গুলশান ক্লাবের সামনে পারভেজ নামে, জহুরুল ইসলাম পারভেজ, যখন একটা মৃত ব্যক্তিকে ওই আইভি মার্কার লোকেরা যখন ক্যাঙ্গারু পারভেজ বলে, আমার কাছে খুব খারাপ লাগে, কষ্ট লাগে। জহুরুল ইসলাম পারভেজ একটা নারায়ণগঞ্জের একটা বুনিয়াদী পরিবারের ছেলে, তাকে তার স্ত্রীর সামনে, তার স্ত্রীর নাম সোহানা, ছোট্ট একটা বাচ্চা আছে তার, অদ্ভুত সুন্দর, তার নাম গল্প, তাদের চোখের সামনে থেকে হাসপাতাল থেকে বের হওয়ার পর তাকে তুলে নিয়ে যাওয়া হলো। আজও তার খোঁজ পেলাম না। আপনি এর জন্য কাকে দায়ী করবেন? আমার প্রশ্নটি ছিল, আপনার লোকদেরকে ধরে ধরে মেরে ফেলা হচ্ছে, আপনি তার প্রতিবাদ করতে চেষ্টা করছেন, কেউ আপনার কথা শুনছে না, বরং কেন জানি আপনাকেই বলছেন যে এই ঘটনাগুলির সাথে জড়িত। এইটা মানে আপনি কার ব্যর্থতা বলবেন? আইন শৃঙ্খলা বাহিনীর, সরকারের ব্যর্থতা বলবো না কেন, আমার দলের ব্যর্থতা বলবো না। আমার দল অলরেডি একটা পদক্ষেপ নিয়েছেন। আমাদের দলের মুখপাত্র, আমাদের মুখপাত্র হচ্ছেন জনাব হাসান সাহেব, যিনি সাবেক মন্ত্রী ছিলেন, প্রচার সম্পাদক। উনি কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছেন দলের পক্ষ থেকে, যখনই কোনো ঘটনা ঘটছে উনি মেয়র আইভিকে উল্লেখ করে বলেছেন যে তখনই সে এই ঘটনা ঘটাচ্ছে। ধরা যাক আইভি আপার কথা আমরা বাদ দেই, আইভি আপার কথা এখানে না আনি। আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে আপনার লোকদেরকে কারা মেরে ফেলছে একটু বলি শেষ করতে, এবং আইন শৃঙ্খলা বাহিনী এখানে কিছু করতে পারছে না। আপনি যেটা বলাতে চাচ্ছেন আমি বলবো। জি, না আমি কোনো কিছু বলাতে চাচ্ছি না শামীম ভাই, আপনি বলেন। আমি একটু বলতে দেন আমাকে। হ্যাঁ, জি জি প্লিজ। আইভিদের উদ্দেশ্যে এটা বলার পরে স্পেসিফিকলি বলা হয়েছে কেন বারবার সেই ঘটনা ঘটাচ্ছে। যা কিছু ঘটছে সে টার্ন দিচ্ছে। মানুষ এটা কখন করে? যখন রাজনৈতিকভাবে পারে না। এইখানে আপনি এখন পলিটিক্যাল পিছনটা আসেন, ব্যাকগ্রাউন্ড 2001 থেকে 2007, আপনি তো এই রাস্তা দিয়ে যান সব সময়, ঢাকা চিটাং রোড দিয়ে যাবেন, দেখবেন কাশপুর ব্রিজের পর থেকে আরম্ভ করে, কাশপুর ব্রিজের আগের থেকে, লিং রোড থেকে আরম্ভ করে কাশপুর ব্রিজ পর্যন্ত আপনি দেখবেন বিশাল একটা জমি আছে বাম দিকে, সেখানে বিল এলাকা, কোনো বাড়িঘর গড়ে উঠে নেই, এখন উঠছে, কিন্তু কোনো এলাকায় বাড়িঘর গড়ে উঠে নাই, কিন্তু ওখানে কোটি কোটি টাকা দামের মাদ্রাসা গড়ে উঠেছে। টাকা কোত্থেকে আসলো? এই কথা আমি এই জন্য, মাদ্রাসা হওয়া মানে খারাপ আমি বলবো না। একটা স্কুল আপনি আমি আমার মতো লোকরা করতে পারবো না, কিন্তু রাতারাতি 10 তলা, বাট ওখানে 10 তলা, 15 তলা, 11 তলা, 7 তলা অজস্র মাদ্রাসা, মহিলা পুরুষ সব মাদ্রাসা, ফাইন, আলহামদুলিল্লাহ ভালো কাজ হচ্ছে, কিন্তু ফাইন্যান্স আসছে কোত্থেকে? নারায়ণগঞ্জের এই যে কয়েকদিন আগে সন্ত্রাসী ভাগলো ওই যে জেলখানা থেকে, ওর বাড়িও নারায়ণগঞ্জ। আপনি জেনে অবাক হবেন, ওটা জানেন না আপনি, আমি প্রিটি মাচ কনফার্ম যে গোলাম আজম যখন বাংলাদেশে ফিরলো, সে যখন নাগরিকত্ব পায়নি তখন প্রথম নারায়ণগঞ্জে গিয়েছিল। ঠিক আছে, এই সাবজেক্টগুলিতে জঙ্গিবাদদের একটা প্ল্যান, হিট অ্যান্ড রান। কোথায় হিট করবে? হিটটা করতে চায় তার ঢাকা সিটিতে। তো ঢাকা সিটির আশেপাশে সবচেয়ে কাছের এলাকা কোনটা? সেটা নারায়ণগঞ্জ। তো নারায়ণগঞ্জে যদি অবস্থান করে, ঢাকাকে হিট করে, দে ক্যান কাম ব্যাক। 5ই মে আপনি এটা কিছু বহিঃপ্রকাশ ঘটেছে। 5ই মেতে কাশপুর ব্রিজের নিচে বিজিবির অস্ত্র কেড়ে বিজিবিকে গুলি করে হত্যা করে দেওয়া হয়। কিন্তু সেলিনা হায়াৎ আইভি কে আপনি বলতে চাচ্ছেন যে ওইটার সঙ্গে জড়িত? আমি অবভিয়াসলি বলতে চাচ্ছি, শুধু বলতে চাচ্ছি। কিন্তু আপনি একটি কথা বলেছেন, উনি জড়িত হতে পারেন, এটা আপনার দাবি এরকম হতে পারে, কিন্তু আপনি বলছেন রাজনৈতিকভাবে উনি আপনার সঙ্গে পারছে না। সর্বশেষ যে নির্বাচনটিতে আপনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সেখানে সেলিনা হায়াৎ আইভি আপনার থেকে 1,02,000-এর বেশি ভোট পেয়েছেন। 100% শিওর। আপনি 78,705 ভোট পেয়েছেন, সেলিনা হায়াৎ আইভি পেয়েছেন 1,80,000। একেবারেই সত্য কথা। ঠিক আছে, রাজনৈতিকভাবে পারার ভোটের পারা দুটো মত তফাৎ আছে। আপনি তার সঙ্গে পারছেন না, রাজনৈতিকভাবে পারার ভোটের পারা দুটো মত তফাৎ আছে। আমি রাজনৈতিকভাবে কেন পেরেছেন এটা দেখেন। সেলিনা হায়াৎ আইভি এই পাশ করার পিছনে যাদের প্রতি ওনার কৃতজ্ঞ থাকা উচিত, উনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই কাজগুলি করছেন। আপনি বলতে পারেন কেন? কাদের প্রতি কৃতজ্ঞ থাকবেন? জনগণ ভোট দিয়েছে, নট অনলি জনগণ। উনি কৃতজ্ঞ হয়েছেন তৎকালীন বিরোধী নেত্রী বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্রতি। কারণ আমার মতো একটা ক্ষুদ্র মানুষকে বসানোর যখন কোনো অবস্থায় পেরে উঠছেন না, রাতে 12:30টার সময় বিএনপির মতো একটা বৃহৎ দল, ওই এলাকায় তাদের ছিল ভোট 2008-এর স্ট্যাটিস্টিক্সে 1,27,735টা ভোট। 2008 থেকে কিছু প্লাস হয়েছিল, আমি ধরে নিব লাস্ট ইলেকশনগুলি যদি আমি রেটিং দেখি, তাহলে 1,27,865 ভোট থাকার পরে 12:30টার সময় রাত্রে তৈমুর আলম খন্দকারকে এমনভাবে বসানো হলো যে বেচারি বলতে বাধ্য হলেন
যে কোরবানির গরুকে গোসল করানো হয় কোরবানির আগে, আমাকে সেই সুযোগটাও দেওয়া হলো না। এবং রাতারাতি দেখলাম টোটাল বিএনপি এবং জামাত। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু সেলিনা হায়াৎ আইভীকে বাপের বেটি বলেছেন, বুকে জড়িয়ে ধরেছেন, তাকে দোয়া করেছেন। তাকে খালেদ ভাই, আপনার মনে হচ্ছে আপনার সাংবাদিকদের কিন্তু আমি মিষ্টি খাইয়েছি। আমি তো বলেছি হেরেছি আমি, জিতেছেন শেখ হাসিনা। উনি প্রমাণ করেছেন যে নিরপেক্ষ একটা নির্বাচন কমিশনের আন্ডারে একটা সঠিক নির্বাচন হতে পারে। আমি একটা দল করি, দলের বহু ধরনের ট্রিক্স থাকে। আমি আমার সামনে ইভিএম মেশিন তুলে নিয়ে সাংবাদিক দেখিয়েছেন অনেক কিছু, কি কি জানি হয় এটার ভিতরে। সব দেখাশোনার পরে আমি চুপ করেছি, কারণ আমি আমার দলকে ভালোবাসি। ঠিক আছে, আমি কোনো ওই ব্যাপারটা বেশি যেতে চাচ্ছি না। হ্যাঁ, তো আমি জানি আপনি কোয়াইট ইন্টারেস্টিং, আপনি যা বললেন সেটাই যথেষ্ট ইন্টারেস্টিং। আপনি আমাকে খাপ করে ধরে ফেলবেন। হ্যাঁ, তো আমি বেশি বলতে চাচ্ছি না, বাট আপনি তো লক্ষ্য করে দেখেন, আপনি কি ব্রিটিশ ডেমোক্রেসিতে দেখেছেন যে আমি যেভাবে আমার বিরুদ্ধে প্রচার করা হয়েছে যে নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন ইলেকশন দিয়ে নারায়ণগঞ্জটাতে একটা প্যালেস্টাইন হয়ে যাবে, হয়নি কিন্তু কিচ্ছু। আমি যখন ইনফর্ম হয়েছি, যেখানে যা ইনফর্ম হওয়ার পরে আমি 9:30টার সময় একটা ঘরে ঢুকেছি, 4:30টা পর্যন্ত নামাজ পড়েছি, পড়ে বেরিয়ে বাসায় চলে গেছি। কারণ অনেক কিছু মানতে পারছিলাম না, তখন আমি বুঝেছি নামাজটাই একমাত্র আমাকে হেল্প করতে পারে। ঠিক আছে, আমি পড়ে বেরিয়ে গেছি। এবং তারপর দিন অনেকে কংগ্রেচুলেট করে যে জিতে গেছে তার কাছে যায়, কিংবা যে জিতেছে সে কিন্তু পরাজিতের কাছে আসে। আমি ধরে নিলাম আইবি অনেক পপুলার, জিতে গেছে। জিতে যাওয়ার পরে কিন্তু সে আসে নাই, বরঞ্চ আমি সাংবাদিকদের ডেকে এনে বলেছি আমার ছোট বোন পাশ করেছেন, আমি তাদেরকে মিষ্টি মুখ করিয়েছি। এটা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আগে কোনোদিন না, এই মিষ্টি খাওয়াটা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি। কিন্তু আপনার বিরুদ্ধে একটি বড় অভিযোগ হচ্ছে আপনি বিএনপি জামায়াতের বিরুদ্ধে কথা বলেন, কিন্তু মামলা দেন আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে। এই ব্যাপারটা কি ঠিক? মামলা কাকে দিয়েছি বলেন? মামলা এই অভিযোগটি মূলত নারায়ণগঞ্জের মেয়র উনি করছেন, যে অনেকগুলি নামই আছে আসলে। বুঝতে পেরেছি, আমি আপনাকে দেখতে হবে না, তার সময় নষ্ট হবে। আমি বলে দিচ্ছি, সেজন্য মামলা আমি দেই নাই। আচ্ছা, মামলা দিয়েছেন যিনি ভিকটিম, তার ওয়াইফ জি সোহানা। জি, তার কপালটা খারাপ হলো, জহুরুল ইসলাম পারভেজের স্ত্রী, জহুরুল ইসলাম পারভেজের বউ। জি, সে এই কারণে মামলা দিয়েছে, এই ঘটনা ঘটার আগে তার স্বামীর উপরে হামলা করা হয়েছিল শহীদ মিনারে। পুলিশকে গুলি করতে হয়েছিল তার স্বামীকে রক্ষা করার জন্য। যারা যারা এই হামলাটার সাথে জড়িত ছিল তাদের অধিকাংশ ছিল, তাদের নামটা দেওয়া হয়েছে। এবং মজার ব্যাপারটা হচ্ছে, যাদের নাম দেওয়া হয়েছে এর মধ্যে একজনের নাম হচ্ছে শওকত হোসেন শকু, সে বিএনপির সাংগঠনিক সম্পাদক, এবং বঙ্গবন্ধু হত্যাকারী লেফটেন্যান্ট কিসমতের আপন ছোট ভাই তপন, যার নাম দেওয়া হয়েছে, সে হচ্ছে জুয়েলের বড় ভাই, যে জুয়েল আমাদের বোমা হামলার আসামি, প্লাস 21শে আগস্টে যে প্রথম গ্রেনেড নিক্ষেপকারী, এর নাম হলো জুয়েল, তার ভাইকে সাথে এদেরকে দেওয়া হয়েছে। এবং আইভি এটা অস্বীকার করতে পারবেন না, কারণ আজকের প্রথম আলো পত্রিকায় উনি বলেছেন তারা আমার কর্মী। তো বিএনপির কর্মী তার কর্মী হয় কিভাবে, এটা আমি বুঝলাম না। আরেকটা জিনিস বলেছেন উনি, আমার কর্মী সুফিয়ান, ওনার সুফিয়ান, উনি কিন্তু বলেন নাই দলের সুফিয়ান। আজকে নারায়ণগঞ্জে একটা সিডি প্রকাশ হয়েছে, নারায়ণগঞ্জ আজকে হট, জায়গায় জায়গায় মাইক বাজছে ওই সিডিতে। আপনি সেই সিডিটা প্রচার করেছেন? আমি সিডিটা পেয়েছি। আপনি কোথায় পেলেন, কবে পেলেন? আমরা এটি অবশ্য একটা বিরতি নিয়ে এসে শুনি, যদি আপনার ইচ্ছা। আচ্ছা, আমি একটা বিরতি নিয়ে এসে শুনবো আপনি সিডিটি কোথায় পেলেন। আপনি সেই আমরা এটি অবশ্য একটা বিরতি নিয়ে এসে শুনি, যদি আপনার ইচ্ছা। আচ্ছা, আমি একটা বিরতি নিয়ে এসে শুনবো আপনি সিডিটি কোথায় পেলেন। আপনি সেই সিডিতে কিছু কথাবার্তা আছে, সিডিতে সুফিয়ান বলেছে মানুষ মারলে কি হয়, সিডি শুনলে মনে হয় হোসেন হত্যার সঙ্গে তা জড়িত, ইকবাল নজরুল হত্যার সঙ্গে জড়িত, আর হাসু তো অপরাধী নাম্বার 1। আপনি, আমাদের প্রশ্ন হচ্ছে যে এই প্যানেল মেয়র নজরুল হত্যা ষড়যন্ত্রের সিডি নিয়ে জনসভা আপনি কথা বলেছেন, এই সিডি কবে কিভাবে আপনার হাতে এসছে সেটি আপনার কাছ থেকে শুনবো। আরেকটি বিষয়ও আপনার কাছ থেকে বিরতির পরপরই শুনবো। প্রশ্নটি একটু করে রাখি যে আপনার বিরুদ্ধে আরো একটি অভিযোগ হচ্ছে যে আপনি রাস্তা বড় করতে বাধা দিচ্ছেন, স্থানীয় নাগরিকদের হোল্ডিং ট্যাক্স দিতে বাধা দিচ্ছেন, এই কথা সত্য কিনা? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। শামীম ভাই, সিডিটা আপনার কাছে কবে হাতে এলো, কিভাবে এলো, এবং আপনি রাস্তা বড় করতে বাধা দিচ্ছেন, স্থানীয় নাগরিকদের হোল্ডিং ট্যাক্স দিতে বাধা দিচ্ছেন, এই কথা সত্য কিনা? সিডিটা কিভাবে হাতে এলো সেটা যদি আগে একটু বলেন। সিডিটা যেটা এসছে, বাংলাদেশে যেমন কিছু ইউরো জার্নালিস্ট আছে, কিছু তো আপনার মতো ভালো লোক আছে, কোনো না কোনো ভাবে ওখান থেকে লিকেজ হয়েছে কেউ দ্বারা। কিন্তু যার কাছ থেকে লিকেজ হয়েছে এটা 3-4 দিন আগের ঘটনা না। ভালো সাংবাদিক হলে এটা মানে প্রচার করে দিত না। ওই ভদ্রলোক এই সাংবাদিকের কাছে দিয়েছেন, জি, উনি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে পৌঁছানোর চেষ্টা করেছেন। জি, তো কিভাবে পৌঁছাবেন? তো এই আমার কাছে এটা আজকে, আমি এবং নজরুলের শ্বশুর ছিলাম, আমাদের কাছে এটা নিয়ে আসে 12টার সময়। পাওয়ার সাথে সাথে এটা কপি করে আমি প্রথমে একটা এসপি সাহেবের কাছে পাঠিয়ে দিই, পুলিশ সুপারের কাছে পাঠাই।
পুলিশ সুপারের কাছে পাঠানোর পরে এরপরে আমরা এটা জনসভায় প্রচার করি এবং স্থানীয় সাংবাদিক যারা ছিলেন, মানে আপনাদের এখান থেকে যারা গেছিলেন, সাহেব মাফ করবেন, আমি আসলে মানে খুব টেকনোলজিতে খুব ভালো নয়। সিডিটা কি অডিও সিডি, MP3 কি ফরম্যাটে? একটা অডিও ওই যে ইয়ে বলে যে কি জানি MP3 করা, মানে এরকম চাকা করা হয়েছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি ওটা ওই যে কি ফরম্যাটের, এটা ওই যে টেলিফোনের ভিতরে থাকে না সিম কার্ডের মতো, ওইরকম জি। আচ্ছা, চিপ চিপসেট, হ্যাঁ চিপসেট জি। আচ্ছা, তো আর আপনার বিরুদ্ধে এটাও অভিযোগ করা হচ্ছে যে আপনি রাস্তা করতে বাধা দিচ্ছেন, স্থানীয় নাগরিকদের হোল্ডিং ট্যাক্স দিতে বাধা দিচ্ছেন, মানে নারায়ণগঞ্জের উন্নয়নের ক্ষেত্রে আপনি একটি বাধা। না, আমি যদি উন্নয়নে বাধা হতাম, নারায়ণগঞ্জ উন্নয়ন করলো কে? নারায়ণগঞ্জে খান সাহেব স্মলের স্টেপ আমার করা, লিং রোডে আমার করা, লিং রোডে আমরা 12 কোটি টাকা বরাদ্দ দিয়েছি, তোয়ামগঞ্জ বিশ্ববিদ্যালয় আমার করা, নারায়ণগঞ্জে বিদ্যুতায়ন আমার করা, গ্যাস বিদ্যুৎ সব আমার দেওয়া, সবটাই আমার দেওয়া। হ্যাঁ, তবে আমি একটা কথা বলেছি যে আপনি ট্যাক্স নিবেন কিন্তু জনগণকে সুবিধা দিবেন, সেটা তো হবে না। আপনাকে আমি ওনাকে বলেছি যে সিটি কর্পোরেশন মেয়রকে উদ্দেশ্য করে বলেছি যে আপনি একটা কাজ করেন, যদি আপনি ট্যাক্স নেন, যদি কাজ করতে না পারেন তাহলে আপনি ট্যাক্সটা কমিয়ে দেন, আমি আপনাকে ফান্ডিং করার ব্যবস্থা করছি সরকার থেকে। ভাই, আপনি একজন আইন প্রণেতা, আপনি কি এই কথাটি আসলে বলতে পারেন নির্বাচিত মেয়রকে যে আপনি ট্যাক্স কত নিবেন, না নিবেন, ট্যাক্স নিলে কি হবে না হবে, এটা আপনি বলতে পারেন? অফ কোর্স। এটা কি গায়ের জোরে বলে না? না না না, অফ কোর্স আমি সব সময় বলতে পারি, হাজারবার বলতে পারি যে ট্যাক্সটা কমিয়ে নেন জনগণের উপরে। না, সেটা আপনি দাবি করতে পারেন, কিন্তু মানে সেই জন্য জনগণকে ট্যাক্স দিতে বাধা দেওয়া, এটা আপনি আমি বাধা দিলে তো সে আমার বিরুদ্ধে মামলাই করতে পারে জনগণের ট্যাক্স দিতে, সেটা এক জিনিস। আমি বলেছি যে ট্যাক্সটা কমিয়ে দেন, আমি সাহায্য করছি, সিটি কর্পোরেশনই কাজটা করুক, ওপেনিংও আপনি করুন, আমাকে শুধু নো অবজেকশন লেটারটা দিয়ে দেন। যে আমি মানে একটা এলাকা পড়ে গেছে আমার সিটি কর্পোরেশন, সিদ্ধিগঞ্জ এলাকাটা, তো ওই এলাকার কাজটা আমি করতে পারছি না, কারণ শুধু রাস্তাঘাটের ব্যাপারটা, স্কুল কলেজ করতে পারবো, তো সেই জায়গাটা তার একটা এনওসি লাগে, সে এখন এনওসি দিচ্ছে না, তো আমি তো একটা কাজ আনতে পারি, তো আনলে তো তারও লাভ, আমারও লাভ, তারও লাভ, তো দুজনে মিলেই করি না কেন? কিন্তু তার কথা হচ্ছে যে না, সে এনওসি দিবে না, সে অ্যাপারেন্টলি আপনার লাভ যাতে না হয় তার জন্য নিজের ক্ষতি, মেইনলি তো জনগণের লাভ না, জি, নিজের ক্ষতি করতে উনি রাজি আছেন। শামীম ভাই, আজকে নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নারায়ণগঞ্জবাসী নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ, র্যাব, সেই প্রসঙ্গে আপনি একটা ইন্টারেস্টিং কথা বলেছেন। আপনি বলেছেন, আমাকে ভুল হলে আপনি আমাকে সঠিক করে দিয়েন, যে এই ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর নিচের লেভেলের অসাধু কোনো কর্মকর্তা জড়িত কিনা তাও খতিয়ে দেখা দরকার। আপনি কিন্তু প্রায় স্পেসিফিক করে এনেছেন। আমি স্পেসিফিকই বলেছি, আপনি কি একটু ব্যাখ্যা করবেন? আমি স্পেসিফিকই বলেছি, আমি এখনো বলছি, আমি রাজনীতি করি এবং আমি সত্য কথা বলার জন্যই জন্ম নিয়েছি, আর বলেছি সত্য কথা বলার জন্য জন্ম নিয়েছি দেখে আমার এত প্রচার, এত অপপ্রচার আমার বিরুদ্ধে, অনেকে আমার উপরে খুব অসন্তুষ্ট। আমি আপনাকে একটা কথা বলি, কোনো একক সন্ত্রাসী গ্রুপের পক্ষ থেকে এইভাবে দুটো গাড়ি উঠিয়ে নিয়ে যাওয়া সম্ভব না, দিনে দুপুরে উঠিয়ে নিয়ে গেছে, যখনই মানুষ বুঝবে এটার বিচার হবেই, কনফার্ম হয়ে যাবে, সাক্ষীর অভাব হবে না, বেরিয়ে আসবে। আচ্ছা, আপনি একটা জিনিস, খালেদ ভাই, আপনি যে প্রখ্যাত সাংবাদিক, আপনি আমাকে বলেন এই ঘটনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে কে? সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার হিসাবে, আপনি যদি আমি ভুল বলি আপনি আমাকে সংশোধন করে দিবেন, যে যারা ভিকটিম আমাদের, তাদের পরিবার, যাদেরটা কোনো দিন পূরণ হবে না। এরপরে ক্ষতিগ্রস্ত হয়েছে কে? সরকার। সরকার আজকে বিব্রত, সরকার আজকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন, তার সরকারের এখানে কোনো লাভ নাই, তার বিষয়টা সরকারের সিদ্ধান্ত হতে পারে না। তারপরে ক্ষতিগ্রস্ত হয়েছে কে? শামীম ওসমান। কেন? আমার দলের কর্মী, এবং তারা আমার দলের ভিতরে আবার আমার কর্মী, আমার হাতে গড়া কর্মী। আইবিও প্রথম আলোতে বলেছে আজকে এরা শামীম ওসমানের লোক, আমার কর্মী, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। তো ক্ষতিগ্রস্ত হতে আমার সাথে দল করার কারণে, আওয়ামী লীগ করার কারণে এবং আমার সাথে থাকার কারণে একটা বাট্টা লোকে মেরে ফেলা হচ্ছে। শামীম ভাই, আমরা একটু ইয়াতে আসি, সেটা হচ্ছে যে র্যাব সরকারের একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তো র্যাবের লোক যদি জড়িত থাকে তাহলে সেটা সরকারের অগোচরে। অফকোর্স, কেউ যদি জড়িত থাকে আইন শৃঙ্খলা, সেটা সরকার। এখন ধরুন আপনার ইন্ডিপেন্ডেন্ট, তার মানে সরকারের কি সেই লোকগুলির উপর নিয়ন্ত্রণ নাই? না, আপনি এখন ধরেন যেমন আপনার টেলিভিশন চ্যানেল, আপনি কি মনে করেন আপনার অল জার্নালিস্ট ইজ ইকুয়াল? নো, নট এট অল। না। আমি কি মনে করি অল পলিটিশিয়ান ইজ ইকুয়াল? নট এট অল। আপনি কি মনে করেন সব পীর সাহেব ভালো মানুষ? নট এট অল। খারাপ ভালো আমি একটু শেষ করে দিলে সুন্দর হয়, কারণ এটা একটা ভুল ব্যাখ্যা দাঁড়াবে। সব মানুষই কিন্তু খারাপ ভালো সব ডিপার্টমেন্টই আছে। তো আমার কাছে যদি কেন মনে হচ্ছে এইটা এক ঢিলে দুই তিন পাখি মারা হয়েছে, কেন? কোশ্চেনটা হচ্ছে কেন, ওয়াই? এই জায়গাটা দিয়ে কিছুদিন আগে এবিসির দিকে থেকে তোলা হয়েছে এবং সরকার বিব্রত হয়েছে। আল্লাহ রহমত, ওই ভদ্রলোক উদ্ধার হয়েছেন, যেহেতু ওনার বউয়ের নাম রেজওয়ানা,
সেহেতু ওনার উদ্ধারের ব্যাপারে আপনারাও সোচ্চার হয়েছেন, আমরাও সোচ্চার হয়েছি, সারা দেশ সোচ্চার হয়ে গেছে। কিন্তু কষ্ট লাগে যে এবিসির দিকে মরলে যেমন রেজনা বিধবা হবেন, মাকসুদের বউ কিন্তু আরো ছোট, পারভেজের বউ কিন্তু আরো ছোট বাচ্চা মেয়ে, ওরা কিন্তু বিধবা ওরা হয়েছে। শামীম ভাই, আমি একটু শেষ করি। শামীম ভাই, আমি এইটাতে একটু আপনাকে ইন্টারাপ্ট করতেছি, আপনার কাছে ক্ষমা চেয়ে নিয়ে। সেইটা হচ্ছে যে শামীম ভাই, আপনি কিন্তু আরো কড়া কথা বলেছেন। আসলে আমি আরো কথা বলবো তো। আপনি বলেছেন যে এর আগে সিটি কর্পোরেশন নির্বাচনের আগে 1 কোটি টাকার কন্ট্রাক্টে র‍্যাব 10কে দিয়ে নজরুলকে তুলে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, নজরুলের শ্বশুর বক্তব্য দিয়েছে, আর নজরুলের শ্বশুর স্পষ্ট বলেছে 6 কোটি টাকা নিয়ে খুন করেছে। উনি বলেছেন, আমি বলিনি। টাকাটা এটা ওনাদের সব কথা, আপনারা দেশের একটি আইন শৃঙ্খলা বাহিনীকে, না ওনারা সব কথা এখন ধরেন নেই ভদ্রলোকের। আচ্ছা, আপনার সব কথা তো আমরা ধরবো, অবশ্যই ধরবেন আমারটা। আমি কিন্তু কোথাও বলিনি র‍্যাব করেছে। আমরা আপনাকে দেখতে পাচ্ছি যে আপনি এর আগের বারের ব্যাপারে আপনি বলছেন যে এই কথা কি আপনি বলেছেন? এর আগের বারে লিটন নামে যে ছেলেটা, যে 1 কোটি টাকার কন্ট্রাক্টে র‍্যাব 10কে নিয়ে নজরুলকে তুলে নিয়ে যায়, ইকবাল নামে যে ছেলেটা তার আসামি, এর আগেও একবার নজরুলকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল র‍্যাব 10 কিংবা 3-এ। রাইট, দ্যাটস ওয়াই এট দ্যাট টাইম আমি প্রেজেন্ট ছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর অফিসে, তখন সবাইকে বলে, কারণ সে যদি ইলেকশন করতে না পারে তার জন্য তাকে ধরে নেওয়া যায়, রাইট, এটা আপনি বলেছেন, মেরে ফেলার জন্য ধরে নেওয়া যায়। পরে আমি তাদেরকে বললাম যে কেন ধরেছেন, কোনো নির্দিষ্ট অপরাধ তো নাই, তারপরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এই জিনিসটাই বলেছি প্রশাসনের। কিন্তু এইবার আর প্রশাসনের ঊর্ধ্বতন মহলে যোগাযোগ করে আপনার আর কোনো ইয়ে হয় না, কারণ 27 এপ্রিল তাদের অপহরণ করার পর বা ইয়ে করার পরে আপনি প্রশাসনে যোগাযোগ করেছিলেন। অ্যাপারেন্টলি নজরুল ইসলাম সাহেব স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে অপহৃত বা খুন হওয়ার আশঙ্কার কথা বলেছিলেন, আপনার কাছেও কি কিছু বলেন না? বহুবার বলেছেন, এবং ও কিন্তু আমার কথা শুনেছে। এবার অপহৃত হওয়ার পরে ও 2-3 মাস কিন্তু এলাকায় ছিলই না আমার কথাতে। ওর জামিন নিতে হবে, এই জন্য এসেছিল। আগের দিন আমার বাসায় আসলো, ভাই আমার তো জামিন নিতে হবে। তাই নজরুল তুমি যাও, আচ্ছা বললো আপনি বলে দেন। আমি আমাদের সাবেক প্রেসিডেন্ট, বারের প্রেসিডেন্ট অ্যাডভোকেট আনিসুর রহমান দীপু সাহেবকে বললাম, যে রিকোয়েস্ট করলাম যে তোমরা সবাই থেকে জামিনটা একটা ব্যবস্থা করে দাও, ওরা 15-20 জন মানুষ দেখো, হ্যাঁ পয়সা করে নিও না, কারণ আমাদের দলের ছেলে। তো ওনারা জামিনটা করে দিয়েছেন। আমি ওকে বলে দিলাম যে তুমি একা একা যেও না, কিন্তু সবাই মিলে থেকো। তো 5-6 জন মিলে গাড়ি করে গেছে, তার সাথে আবার পিছনে বাসে লোক ছিল। তো 5-6 জন মানুষ দিনে দুপুরে গায়েব হয়ে যাবে, এটা আমার কল্পনা বাইরে ছিল। আপনি আইন শৃঙ্খলা বাহিনীর জড়িত থাকার কথা বলছেন, তো সেই ক্ষেত্রে নিচের লেভেলের লোকের পক্ষে তো এরকম একটা অপারেশন করা সম্ভব না। আমি কিন্তু একটা জিনিস আপনাকে মানে একটা সাবজেক্ট এটা ক্লিয়ার করি, কারণ এটা আমার মনে হচ্ছে আপনার মেইন কোশ্চেন। জি, না আমার আরো কোশ্চেন আছে, তবে আপনি মনে করছেন যে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে? আপনার অন্যান্য বক্তব্যের ক্ষেত্রে না, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা বিচ্ছিন্ন ঘটনা না। আমার 3টা শর্ত এখানে আছে। আমার প্রথম মনে হচ্ছে র‍্যাব, জি আমি স্ট্রেইট ওয়েতে বলছি, র‍্যাবের বিরুদ্ধে কিন্তু একটা প্রচার সারা দেশব্যাপী চলছে, রাইট, এবং ইন্টারন্যাশনালি চালানো হচ্ছে। কেন? এই র‍্যাবের ভূমিকা অত্যন্ত উজ্জ্বল। কি কারণে? আইন শৃঙ্খলা তো আছেই, বিশেষ করে জঙ্গিবাদ দমনে তারা একটা ব্যাপক ভূমিকা পালন করেছে, যা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। র‍্যাবকে বিতর্কিত করার একটা প্রয়াস এটা হতে পারে। ওকে, আচ্ছা, সেইখানে এটা হতে পারে। দ্বিতীয় হতে পারে সরকারকে বিব্রত করার একটা প্রয়াস হতে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি বলে হয়তো কেউ চেষ্টা করতে পারে তৃতীয় মানে পিছনের পথ দিয়ে ক্ষমতা আসার অপচেষ্টা করতে পারে। হয়তো আজকে নারায়ণগঞ্জে করছে, কালকে কুমিল্লায় করবে, পরশু বরিশাল করবে। ওকে, এটা একটা হতে পারে। আর একটা হচ্ছে নিছক ব্যক্তিগত দুশ্মনী থেকে কিছু কারাপ্টেড লোককে, মানে অফিসারকে কিংবা কারাপ্টেড কোনো সরকারি আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাকে কন্ট্রাক্ট করতে যেয়ে এরকম একটা ভুল পদক্ষেপ নিয়ে নেওয়া। 3টার একটা হতে পারে। আমি কিন্তু একটা বলিনি, আপনি 3টার একটা। এইটার দায়িত্ব বের করার দায়িত্ব কিন্তু আমার না, বের করার দায়িত্ব সরকারের, রাইট, আইন শৃঙ্খলা বাহিনী। আমি যেটা করেছি ভাই, উইদিন ঘটনা ঘটার 1.5 ঘন্টার মধ্যে আমার এখানে সবাই চলে আসেন, নজরুলের শ্বশুর, বউ, বাচ্চা সব। আমি ওনাদের সামনে বসে স্বরাষ্ট্রমন্ত্রীকে করেছি, র্যাবের, আমি একজন লোকের উপরে খুব আমার ভরসা, সেটা র্যাবের ডিজি, এডিজি এবং আইজি সাহেব। এরা আমি পার্সোনালি তাদের চিনি, অ্যান্ড দে আর ভেরি মাচ অনেস্ট অ্যান্ড ভেরি মাচ প্রফেশনাল। বিশেষ করে র্যাবের এডিজি তো ইজ ভেরি মাচ প্রফেশনাল অ্যান্ড অনেস্ট। ওনারা আমাকে বলেছেন, ওনারা বলছে আমি 12:30টার মধ্যে আমি ওনার সাথে কথা বলেছি রাত্রে। উনি বলছে সাহেব চিন্তা করেন, ইনশাল্লাহ আশা করছি জীবিত উদ্ধার করতে পারবো। তো ওনাদের কথাতে আমি বুঝতে পেরেছি যে কোনো অবস্থাতেই, কিন্তু শামীম ভাই একটু শেষ করে এখানে, আচ্ছা আপনি শেষ করেন। আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ লেভেল থেকে কেউ কোনোভাবেই এই ব্যাপারে তাদেরকে গ্রেফতার করার ব্যাপারে কোনো ব্যাপারে নির্দেশনা ছিল না। তাহলে করলো কে? এই করলো কে? এটার বিভিন্ন ধরনের উত্তর আসবে। আমিও একটা দিতে পারি, ইচ্ছা করলে স্পেসিফিকলি দিতে পারি, হয়তো আমি অন্য কিছু জানিও।
কিন্তু আমি বলবো না। কেন বলবো না জানেন তো? কারণ আমি একজন দায়িত্বশীল লোক। একটা মামলা যখন তদন্তের সময় থাকে তখন এটা না বলাটা বেটার। কিন্তু শামীম ভাই, এই কথা কি সত্য? আমাদের আরেকটা বিরতি নিতে হবে। এই কথা কি সত্য যে 27শে এপ্রিল রোববার দায়িত্বশীল লোক, একটা মামলা যখন তদন্তের সময় থাকে তখন এটা না বলাটা বেটার। কিন্তু শামীম ভাই, এই কথা কি সত্য? আমাদের আরেকটা বিরতি নিতে হবে। এই কথা কি সত্য যে 27শে এপ্রিল রোববার এই ঘটনা ঘটার পর নজরুল ইসলাম সাহেবের পরিবার থেকে বারবার বলা হয়েছিল যে এই ঘটনার সাথে নূর হোসেন সাহেবের সংশ্লিষ্টতা থাকতে পারে, সংশ্লিষ্টতা থাকতে পারে, তারপরও এই ঘটনা কি সত্য যে 27শে এপ্রিল রোববার থেকে শুরু করে 28শে এপ্রিল সোমবার নূর হোসেন প্রকাশ্যে ঘুরে বেরিয়েছেন, পুলিশ তাদের গ্রেফতার করেনি, সুনির্দিষ্ট অভিযোগের ছিল না বলে মামলাও নেয়নি? এইটার কারণ কি বলে আপনি মনে করেন? আমরা কি একটু বিরতি নিয়ে এসে শুনবো শামীম ভাই? আমরা একটা বিরতি নিয়ে এসে শুনি আসলে এটা যে উনি কেন প্রকাশ্যে ঘুরে বেড়াতে পারলেন। আমরা ফিরছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব শামীম ওসমান, 27শে এপ্রিল অপহরণের ঘটনা পরও 27শে এপ্রিল এবং 28শে এপ্রিল নূর হোসেন প্রকাশ্যে ঘুরে বেরিয়েছেন স্পেসিফিক অভিযোগ থাকা সত্ত্বেও, এমনকি থানা মামলাও নিতে চায়নি অপহরণের। জি, এটা আমি আজকে শুনলাম। জি, এটা আমি আগে জানতাম না। তবে যেদিন ঘটনা ঘটেছে তার 2 ঘন্টার পরে আমি নূর হোসেনকে ডাকিয়ে এনেছিলাম। জি, নূর হোসেনকে ডাকিয়ে এনেছিলাম নজরুলের পরিবারের রিকোয়েস্টে। ওরা সব এসছে, আমি ওকে কল করেছিলাম যে ওয়্যার আর ইউ? বলছে আমি এখানে। আমি কাম হিয়ার জাস্ট নাও। তখন আমি ওকে প্রথমে আদর করেছি, বুঝিয়েছি, সবকিছু বলেছি। আমি ভেবেছি হয়তো এমনি হতে পারে না, অনেক সময় গন্ডগোল হতে পারে। তখন ও আমাকে বরাবরই অস্বীকার করলো। আমি বুঝলাম যে এটা আমার দ্বারা সম্ভব হবে না। দেন ও চলে গেল ওর মতো করে। কিন্তু তারপরে ওই ভদ্রলোক আজকে দেখলাম একটা অনলাইন পত্রিকায় নজরুলের শ্বশুর যে কথা বললেন, ইটস ভেরি প্যাথেটিক, খুবই প্যাথেটিক। রিপোর্টার নামে একটা অনলাইনে উনি খুব কষ্ট যে বললেন, এবং সেখানে নাকি ওনার কথা যদি সত্য হয়, র্যাবের সিইও নাকি বলছে যে আমার নাম বলতে চায়, এরকম একটা ঘটনা বলতে চায়, এবং ওনাকে 6 ঘন্টা মানে আটকে রেখেছে, ওনার টেলিফোন রেখে দিয়েছে, সবকিছু রেখে দিয়েছে, অ্যান্ড হি ক্যানট কন্ট্যাক্ট এনিবডি। এগুলি যদি সত্য হয় তাহলে আমি মনে করি এটা খুবই দুঃখজনক ঘটনা। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে এই নজরুলের যে নজরুল ইসলাম সাহেবের যে শ্বশুর, উনি বলেছেন যে নূর হোসেন কিন্তু আগেও দুইবার নজরুল ইসলামকে খুন করার চেষ্টা করেছেন, তারপরে ওকে গ্রেফতার করা যায় না। আচ্ছা, একটি প্রশ্ন আমাদের করতেই হচ্ছে, সেটি হচ্ছে যে আমাদের দর্শকরা করছেন এই প্রশ্ন, জনাব শামীম ওসমান, আপনার পেশা কি? আমার পেশা হচ্ছে ব্যবসা। আচ্ছা, ল পাস করেছি। জি, হ্যাঁ, কিন্তু ব্যবসা করি। আমার মেন্সিল, আমি ইয়ার্ন ট্রেডিং করি। আচ্ছা, আমি কিছু গার্মেন্টসের কাজ করি। জি, এটা হলো আমার মোটামুটি বেসিক। আর কিছু টুকটাক সাপ্লাইসের কাজ করি। টুকটাক সাপ্লাইয়ের কাজ করেন। আপনার মতো বড় লোক না। না, আমি মোটামুটি ভালোই বড় লোক। আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু কে নারায়ণগঞ্জে? নারায়ণগঞ্জে ঘনিষ্ঠ বন্ধু? এখন আপনি আমার কার সাথে বন্ধুত্ব নষ্ট করে দিবেন বলেন তো দেখি। আচ্ছা, বন্ধুরা অনেক বন্ধু, আমার বন্ধু অনেক। আমার ছোটবেলার বন্ধু যারা আমার ঘনিষ্ঠ, তারা কেউ দেশে নেই। তারা দেশে নেই, তারা বিদেশে। কেউ দেশে নেই, সব বিদেশে। আর সবচেয়ে বড় শত্রু এই মুহূর্তে? শত্রু আমি কাউকে ভাবি না। আমি চেষ্টা করি বন্ধু ভাবতে সবাইকে, কিন্তু অনেকে দুশ্মনী করেন। তবে আমি শত্রু মনে করি তাকেই যে স্বাধীনতা বিশ্বাস করে না। আমি শত্রু মনে করি তাকেই যে স্বাধীনতার মূল্যবোধে বিশ্বাস করে না। আমি শত্রু মনে করি তাকেই যে ইসলামের মূল্যবোধে বিশ্বাস করে না, ইসলামের অপব্যাখ্যা দেয়। আপনার কোনো ব্যক্তিগত শত্রু নাই? আমি ব্যক্তিগত শত্রু নাই, কিন্তু অনেকে বলে যে এক শত্রুতা করছে, এই শত্রুতা করছে। কিন্তু এখন কাকে বলবো বলেন, কার নাম বলবো? আপনার কিছু কিছু কথা গত কয়েকদিনে খুবই ইন্টারেস্টিং লাগছে আমার কাছে। আমি কিছু কথা পড়ি। জি, যেমন আমি শামীম ওসমানকেও এখন নিজের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করতে হয়, তবে আমি আমার নিজের জীবন নিয়ে ভয় পাই না। আরেকটি কথা আমার খুব ইন্টারেস্টিং লাগছে যে আপনি বলেছেন যে কেউ কেউ আমার নামে অনেক রকম কথা বলে, সেটা হচ্ছে তকি মঞ্চ থেকে যখন এটা বলা হয়। আপনি বলেছেন আমরা যদি হেঁটে যাই তাহলেই অনেকে খুঁজে পাওয়া যাবে না। আপনি বলেছেন প্রশাসনকে সাবধান করে দিয়ে বলেছেন যে আমি কিন্তু কবরই না, সুতরাং আমাকে আমার নম্র কথা বা আমার ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না। আপনি বলেছেন শামীম ওসমান কাউরে কেয়ার করে না, গুন্ডা পান্ডা শায়েস্তা করতে একাই যথেষ্ট। তো আপনার এই কথাগুলি এরকম যে আপনারা আমাকে ভুল ভাইবেন না, আজকের থেকে আমি আর ভদ্র থাকবো না। মানে আমি যেটা ব্যাপারটা আমি কাউরে কেউ হেঁটে গেলে আস্ত থাকবে না, হেঁটে গেলে আস্ত থাকবে না, এটা এই ব্যাপারটা বলি। আমি যেটা বলেছি, এখানে পত্রিকাগুলি তো একটু লেখে অর্ধেকটা বাদ দিয়ে দেয়। আমি বলেছি যে আমি শুধু টেলিভিশনে যেগুলি আপনার কথা শোনা গেছে শুধু সেগুলি জোগাড় করেছি, টেলিভিশনেই শুধু সেগুলি জোগাড় করেছি। আমি একটু বলি। জি, আমি বলেছি যে সেদিন লক্ষ লোকের জমায়েত হয়েছিল নারায়ণগঞ্জে 18 এপ্রিল। আপনি আরেকটা পয়েন্ট নোট ডাউন করেন ভাই,
জি 18 এপ্রিল দুটো জনসভা হয়েছিল নারায়ণগঞ্জে, একটা হচ্ছে মুজিবনগর দিবস উপলক্ষে আওয়ামী লীগের আমাদের, আরেকটা হচ্ছে তকি মঞ্চের নামে আইবি ওদের। আইবিদের মঞ্চ থেকে বলা হয়েছে সেদিন, এটাও কিন্তু একটা তদন্তের ব্যাপার, এবং ও নিজে বলেছে যে আগামী কিছুদিনের মধ্যে দেখতে পারবেন, রাব্বিও বলেছে যে শামীম ওসমানের চেলাচমনদের কি অবস্থা হয়, আর নাসিম ওসমান শামীম ওসমানের লাশ 100 হাত মাটির নিচে দাবি দেওয়া, এটা কোনো পলিটিক্যাল বক্তব্য হতে পারে না। যখন এই ধরনের বক্তব্য এসছে তখন আমরা বলেছি যে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য আমাদের প্রশাসনের দরকার নেই, লক্ষ লক্ষ লোক যখন হেঁটে যাবে তখন এই ধরনের কীটপতঙ্গ এই লোকের পায়ের তলেই পড়ে যায়, এটা একটা বক্তব্য, সেটাকেও হয়তো কেউ অন্যভাবে নিয়ে এসেছে। আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, আপনার বিরুদ্ধে একটা অভিযোগ এরকমও আছে যে তকি মঞ্চ কোনো অনুষ্ঠান বা কর্মসূচি থাকলে আপনি একটা পাল্টা কর্মসূচি দেন এবং আপনিও সেইটাকে এক ধরনের কাউন্টার দেন। কিন্তু আমার যেটা স্বাভাবিকভাবে মনে হয়, তকির যে বাবা ছিলেন, তকি একটি বাচ্চা ছেলে ছিল, তকির যে বাবা আছেন রাফিউর রাব্বি, তিনি তো আপনার গণজাগরণ মঞ্চ সাথে জড়িত ছিলেন, জামাত শিবিরের বিরুদ্ধে অনেক কথা বলেছেন, অনেক কিছু করেছেন, আপনি ভীষণ ত্যাগী লোক। আপনি যখন তকিকে এরকম নিষ্ঠুরভাবে মেরে ফেলা হলো বা অপহরণ করা হলো, গুম করা হলো, আপনি কেন তকি মঞ্চে সরাসরি যোগ দিলেন না? আপনার নেতৃত্বে কেন তকি মঞ্চ হলো না? আচ্ছা, গুড। তাহলে আপনি কি বলছেন? তকির বাবা অত্যন্ত মানে আপনি যাদেরকে পছন্দ করেন তাদের মতো সুশীল সমাজ লোক, স্বাধীনতার পক্ষের লোক, গণজাগরণ মঞ্চের একজন নেতা। গণজাগরণ মঞ্চের ইমরান সাহেব বলছেন উনি একটা বাটপার, এটা আপনার bdnews24.com এ এসেছে, আমি বলছি না, কিন্তু আমি সরি। কারণ কেন বলেছেন এটাও বলে দিচ্ছি। তকি মঞ্চের নেতা, গণজাগরণ মঞ্চের নেতা দিগন্ত টেলিভিশন খুলে দেওয়ার জন্য রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছেন, দিগন্ত টিভি খুলে দাও, এবং টেলিভিশন, এটা ছবি আছে। সো আপনি এখান থেকে যাকে সুন্দর দেখেন আপনার মতো, হ্যাঁ, ভিতরে কিন্তু অত সুন্দর ঘটনা না। তকির ব্যাপারে আমি এখনো সিরিয়াস, এবং সবচেয়ে বেশি আমি চাই এই ঘটনা বের হোক। আমি একটু তোকে, আমাকে যদি 1 মিনিট একটা ফ্লোর দেন, আমি তকির ব্যাপারটা ক্লিয়ার করি। ইটস এ ভেরি বিগ, আমার কাছে পুরো ফাইলটা আছে ওর ব্যাপারে, ঠিক আছে? আমি একজন আইনের ছাত্র, আমি আইনে সারা বাংলাদেশের 6ষ্ঠ স্থান অধিকার করেছিলাম। দেখেন কত মজা করে খেলছে খেলাগুলি, ওখানেও টাকার খেলা হচ্ছে কিন্তু সেম খেলা। সেখানে কি বলতেছে, 2 জন লোক 164 দিয়েছে, একটা হচ্ছে নাম লিটন, সে 164 দিয়েছে, সে কনফেস করেছে। 164 মানে কিন্তু কনফেস করা, স্বীকারোক্তিমূলক জবানবন্দি। কনফেস করেছে যে আই অ্যাম ইনভলভড। আপনি যদি নিজেকে ইনভলভ না করেন তাহলে কিন্তু এটা কনফেস হয় না। সে কনফেস করেছে আই এম ইনভলভ, অমুক 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 XYZ এই ঘটনার সাথে জড়িত। সেখানে আমার পরিবারের কিংবা আমার কারোর সাথে কোনো লোকের কথা সে বলে নাই। দ্বিতীয়ত, যখন র্যাবের অফিসার পরিবর্তন হলো, সেই রাতে হঠাৎ করে রাতের বেলায় কোট খুলে একটা ছেলের হাতের পায়ের নখ উঠিয়ে তাকে দিয়ে বলানো হলো যে না, ও একটা 164 করলো, যে কি আমার ভাতিজার নাম বললো, যে তার অফিসে বসে এই ঘটনা ঘটেছে। এবং আমি যখন দেখলাম, তারা সিসি ক্যামেরায় দেখেছি, তারা 10 জন মিলে মারছে, সিসি ক্যামেরা দেখেছি, কিন্তু রেকর্ডটা গেল কোথায়? সিসি ক্যামেরা তো সব র্যাব নিয়ে গেছে। দেখেছি মারছে, মারার পরে এসে বলেছে যে এই লাশটা বস্তায় বাঁধলাম, বেঁধে নদীতে ফেলে দেয়া। ওয়েল, হইতেও পারে, হইতেও পারে, গান পয়েন্টে বললো। কিন্তু তো গান পয়েন্টে যখন বলতেছে, তার মানে হি ইজ নট ইনভলভড, হি ওয়াজ নট ইনভলভড, সে বাধ্য হয়েছে। তো বাধ্য হলে ওইটা 164 হয় না, কনফেস হয় না। এবং আরো মজার ব্যাপার দেখেন, লাশটা ফেলে দিয়েছিলাম কোথায়? নদীতে। কি দিয়ে বানলাম? বস্তা বানলাম। তো যে যখন সুরতাল রিপোর্ট আসলো, সুরতাল রিপোর্টে আমার কাছে কাগজ আছে, দেখা গেল তকি বস্তা বাঁধা অবস্থা ছিল না, ও খোলা ছিল। তাহলে এই যে স্বীকারোক্তিটাকে নিয়ে এত নাটক, এই স্বীকারোক্তি নিয়ে দেখলাম কয়েকটা পত্রিকা আগেই স্বীকারোক্তি ছাপিয়ে দিল। তো লিটনের স্বীকারোক্তি গেল কোথায়? পারসেপশন, আমি আপনার কাছে আই নিড ইউর হেল্প। পারসেপশন, মিডিয়া, এটাকে বলে মিডিয়া ট্রায়াল। মিডিয়া ট্রায়াল করে দেওয়া হচ্ছে। কি হয়েছে? আমার ভাতিজার বাসায় রেড করা হয়েছে, রক্তমাখা প্যান্ট পাওয়া গেছে, 2টা লাঠি পাওয়া গেছে, একটা গুলি পাওয়া গেছে, গুলালের গুলি পাওয়া গেছে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। তার মানে পারসেপশনটা গড়ে উঠেছে। দেখেন না, তাহলে এটা কি হয়েছে? টর্চার সেল। তো আপনার গাড়িতে আমি কনফার্ম বলতেছি, যাওয়ার সময় আমরা গাড়ি চেক করবো, আপনার গাড়িতে একটা না একটা লাঠি আছে, কোন না কিছু থাকতে পারে, লাঠি নালে ডান একটা হুইল থাকবেই। চোর পিটানোর জন্য গাড়ির উপর হামলা করতেই হবে। তো এখন পারসেপশন তৈরি করলো, কি পাওয়া গেছে? রক্তমাখাটা জিন্সের প্যান্টটা কার? তকির। ওকে, ফাইন। দেখা গেল তকিকে যখন উদ্ধার করা হয়েছে, ওই প্যান্টটাতে কিন্তু তকি কিন্তু প্যান্ট পরা অবস্থায় ছিল। ও, তার মানে না, একটা মানুষ 2টা প্যান্ট পরতে পারে। শামীম ভাই, আমি শুধু আমার দাবি থাকবে যে তকি হত্যার যে নৃশংস ঘটনা ঘটেছে সেটার বিচার আপনি যেমন ভাবে চাইছেন তেমন ভাবে নিশ্চয়ই ভবিষ্যতেও চাইবেন। আমি চাইবো, আমার নিজের স্বার্থেই চাইবো। আমার মনে হয় যে এটি খুবই আমার ফার্স্ট প্রায়োরিটি। আমরা আরেকটা বিরতি নিব, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে এসে আমি আপনার আরেকটি কথা যেটি আমার সবচেয়ে পছন্দ হয়েছে সেইটি আমি একটু আপনাকে বলি। সেটা হচ্ছে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আপনি প্রশ্নকে বলেছিলেন যে
সবচেয়ে পছন্দ হয়েছে সেইটি আমি একটু আপনাকে বলি, সেটা হচ্ছে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আপনি প্রশাসনকে বলেছিলেন যে প্রশাসনকে মনে রাখতে হবে আমি কবরী নই, আমি যেটি আবার একটু আগেও বলেছিলাম। নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে গত 1.5 মাসে 18টি লাশ উদ্ধার হয়েছে। সংসদ সদস্য হিসেবে আপনি নিজেকে কতটা সফল বা ব্যর্থ মনে করেন, আমরা একটা বিরতি নিয়ে এসে আপনার কাছ থেকে শুনবো এটা। আজকের বাংলাদেশে জনাব শামীম ওসমান সাংসদ বা সংসদ সদস্য হিসেবে আপনি কতটা সফল, বা আপনি মানে আপনি নিজে আরেকটি কথা বলেছেন, প্রশাসনের সব জায়গায় যোগাযোগ করেও নজরুলদের উদ্ধার তৎপরতা আপনি আসলে গতি আনতে পারেন না, সেটা আপনি দুঃখ করেই বলেছেন যে আপনি এটা করতে পারেন না। না, আমি কোনো গতিকেই গতিশীল মনে করি না যতক্ষণ পর্যন্ত আমি রেজাল্ট না পাবো। হ্যাঁ, মানে রেজাল্ট, আই নিড দ্য রেজাল্ট, রাইট, আই নিড দ্য রেজাল্ট। রেজাল্ট না পাওয়া পর্যন্ত আপনি গতি গাড়ি ঘুরান, গাড়ি প্লেন দিয়ে যান, হেলিকপ্টার দিয়ে যান, দ্যাটস মাই লুক আউট। আই নিড দ্য রেজাল্ট। একটার পর একটা ঘটনা এরকম ঘটতে থাকবে আর আমরা ভিক্টিমাইজ হতে থাকবো, এবং দেখা যাবে 10 দিন পরে দেখবেন আরেকটা ঘটনা ঘটছে, তখন আপনার টক শোতে কিন্তু নজরুল থাকবে না, আরেকজন কেউ চলে আসবে। রাইট। সো আই ডোন্ট লাইক দিস। আমার কথা হচ্ছে যেটা করতে হবে, বাট আমি আশাবাদী, আমি আপনাকে দৃঢ়তার সাথে বলতে পারছি এই কথা। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটা কথা খুব পরিষ্কারভাবে বলেছেন, শামীম, আমার মা নাই, আমার বাবা নাই, আমার ভাই নাই, এটা হারানোর যে কি কষ্ট এটা আমি বুঝি। সো এইখানে আমি যাই হোক, আমি কিছু গোপন তথ্য দেওয়ার চেষ্টা করেছি, এবং উনি বলেছেন হোয়াট এভার ইট ইজ, যেই হোক না কেন কোনো ছাড় হবে না। উনি কিন্তু আমার মনে হয় খুব দৃঢ় পদক্ষেপের সাথে যেই হোক না কেন, আমার মনে হয় সেই ধরনের নির্দেশ উনি দিয়েছেন, এবং আমার মনে হয় যে ওনার নির্দেশ ফলো না করলে কেউ তাদের নিজেদেরই বিপদ হবে। শামীম ভাই, আমার একটা জিনিস, এটা একটা পার্সোনাল কথা বলি, সেটা হচ্ছে যে নারায়ণগঞ্জে যে কোনো ধরনের অপহরণ, গুম, হত্যা জাতীয় ঘটনা ঘটলে এটাতে যে আপনার নাম চলে আসে, আপনার নামের আগে গডফাদার বলা হয়, এই জিনিসটাতে আপনার খারাপ লাগে না? মন খারাপ হয় না? খারাপ লাগে না, কষ্ট লাগে। এই জন্য আমি, দেখেন ভাই, আপনার টেলিভিশন তো প্রথম আসলাম, এর আগে আমি 7টা টেলিভিশন চ্যানেল এরকম ফাইল নিয়ে, তৃতীয় মাত্রা আমাকে সুযোগ দিয়েছিল, আমি ওনাদের প্রতি কৃতজ্ঞ। ফাইল নিয়ে আমি ফাইল রেখে দিয়ে এসেছি তৃতীয় মাত্রার যিনি উপস্থাপক জিল্লুর সাহেবের কাছে, এই ফাইলটা রেখে গেলাম। আজ পর্যন্ত কেউ কিন্তু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলো না। আমি তো বারবার চ্যালেঞ্জ, আপনি ডাকেন না 5 জনকে, আমাকে প্রমাণ করে দিক যে আমি কোথায় ভুলটা করেছি, কাকে মেরেছি, কার জমি দখল করেছি, কার বউকে তুলে নিয়ে আসলাম, যে একটা কিছু গডফাদার হতে কিছু লাগে ঘটনা ঘটতে। কিন্তু আমার কথাগুলি জানি কেমন হুমকি হুমকি লাগে, না যে গেলে আর কেউ আসতে থাকবে না। ওইটা হচ্ছে কি, আপনাকে মধ্যখান দিয়ে হলো, এখন হলো যদি আমি বলি প্লিজ আজকে, আমি বলি একটু প্লিজ ভাত খাও, এটা বাদ দিয়ে প্লিজটা উঠিয়ে দিয়েছি, বলে আই বেটা ভাত খাও, হ্যাঁ প্লিজ বেটা ভাত খাও। এখন প্লিজটা দিয়ে দিলাম, বেটাটা রেখে দিলাম, এটা তো থ্রেট হয়ে গেল। এখন এটা হচ্ছে কে কিভাবে আমাদেরকে উপস্থাপন করতে চান। আমি হাত জোর করে সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করব, এই সমস্ত টাচি ম্যাটারে খালেদ ভাই, এখানে যাতে আমাদেরও তো কালকে সবার ভাই বোন আছে, রাইট, কালকে তো কেউ যে কেউ নাই হয়ে যেতে পারে, ওর পরিবারে যে কি অবস্থা আমি তো নিজে দেখছি। তো আমার অনুরোধ থাকবে একটাই, এইখানে যাতে আমরা কোনো পারসেপশন তৈরি না করি, যেটা লিগ্যাল সেটা যদি আমি অপরাধী না কেন, সরকারের সর্বোচ্চ লোক, মানে যে কোনো ব্যক্তি যদি অপরাধী হয় তার বিরুদ্ধে আমাদের বলা উচিত। আমাদের একটা ইন্টারেস্টিং প্রশ্ন আছে, আমাদের গবেষক দল করেছে যে আপনি 10ম জাতীয় সংসদ নির্বাচনে হলফনামায় নিজেকে ব্যবসা হিসেবে উল্লেখ করেছেন, আপনি হলফনামায় বলেছেন যে আপনার নিজের কোনো গাড়ি নাই, কিন্তু আজ আবার সিমরাইলে আওয়ামী লীগের জনসভায় বলেছেন প্রতিদিনই ঢাকা থেকে নারায়ণগঞ্জে একা একা আসি, গাড়িতে নফল নামাজ পড়তে পড়তে আসা যাওয়া করি। আপনার চলাচলের গাড়িটি কার? আমার গাড়ি একটা না, দুইটার উপরে আছে গাড়ি, মালিকানা কার নামে? কিন্তু হলফনামায় থাকবে কেন? এটা তো আমার গাড়ি না, কোম্পানির গাড়ি। কোম্পানির গাড়ি, আচ্ছা, আপনার আমাদের কোম্পানির গাড়ি, আচ্ছা, ইটস নট মাই কার। আচ্ছা, তারপরে ঠিক আছে, এইটাও হলো আমাদের হরতাল নিয়ে আমাদের কথা। আমি একটা জিনিস কালকে ভুল বলেছি, আমি এই সুযোগে এটা বলতে চাই। জি বল। আমার ভাইয়ের লাশকে সামনে রেখে আমি বলেছিলাম যে আমার ভাই 4 বার এমপি, ওনার বাংলাদেশে ঢাকা শহরে কোনো একটা ফ্ল্যাট নেই, নারায়ণগঞ্জে ওনার কোনো থাকার জায়গা নেই। একটা জিনিস শুধু আমি ভুলে বলেছি, যেটা আমি এই জন্য সুযোগটা পেয়ে আপনি বললেন, থ্যাংক ইউ ভেরি মাচ, কারণ নাহলে আমার কথাটাকে ভবিষ্যতে কেউ অসত্য কথা বলবেন। আমার ভাইয়ের যে একটা সম্পদ ইন্টারনেট ফাইলে তার একটা জায়গা আছে, সেটা হলো তার জাতীয় পার্টির অফিসটা, নারায়ণগঞ্জের জাতীয় পার্টির অফিসটা, সেই অফিসটা তার ফাইলে দেখানো আছে। কিন্তু আমি বলে এসেছিলাম, তো 4 বার এমপি আমার বড় ভাই, তার ঢাকা শহরে একটা ফ্ল্যাট নেই। আমার বাবা 2 বার এমপি ছিলেন, বাংলাদেশের অন্যতম ধনী পরিবারের ছেলে, একটা জায়গা আমাদের জন্য কিছু রেখে যান নাই, শুধু বাড়ি রেখেছে, সেটা আমার নিলামে হয়ে গেছিল। আমিও 2001 পর যখন দেশ ছেড়েছি, পেট্রোল পাম্প থেকে আরম্ভ করে এমন কোনো জায়গা নাই যে আমি অর্জন করিনি। আমারও কিন্তু অভিজাত এলাকায় কোনো জায়গা নাই। তো আমরা রাজনীতি করতে চাচ্ছি। আমি একটু আপনার মাধ্যমে আমি ইমোশনাল, কারণ আমার ভাইয়ের মৃত্যুর পরে আমি কোনো টেলিভিশন রাজি হইনি, শুধুমাত্র
আপনার টকশোটা আমি দেখি ভাই, এবং আমার কাছে মনে হয় যে এখানে আপনি সুযোগ দেন এবং আপনিও শক্ত কথা বলেন এবং শক্ত কথা শুনতেও আপনি প্রস্তুত থাকেন। আমার এই টকশোতে আসার কথা না, কিন্তু আমার বাসায় যে অবস্থা, রাইট, আমি ভয় পাই টেলিফোনটা যে আমার মার খবর কোন সময় পাবো, যে আমার মাটা কোন সময় মরে যাবে, ভাইয়ের উনি শোক সহ্য করতে পারছেন না। তো আমার একটাই কথা সবার কাছে, যে কিছু কথা বলার আগে শুধু একটা কথা চিন্তা করেন নেন না কেন, যে আমারও তো ছেলে মেয়ে আছে, আমারও তো একটা পরিবার আছে, এক্স্যাক্টলি। আমি রাজনীতি করি। আমরা আশা করব যে আপনি আজকে আপনার এই খোলামেলা কথার মাধ্যমে আপনি অনেক কিছুই আমাদেরকে বলেছেন, অনেক কিছু আমরা বুঝতে চেষ্টা করেছি। আজকে আর আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই শামীম ওসমান। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।